হ্যালো স্টুডেন্টস, আজকের আবারও তোমাদের আইলিপের অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমি ইকোনমিক্সের কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে এসেছি তোমাদের কাছে। যে কোয়েশ্চেন আনসারগুলো বিগত বছরে এসছে বা সেই জায়গা থেকে এসছে, মানে বিভিন্ন ইকোনমিক্সের যে টপিকগুলো ছিল, যে টপিকগুলো বা যে পোর্শনগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে তোমাদের কাছে আলোচনা করতে এসেছি। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে বলা হয়েছে জিডিপি। কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেনে বলছে জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ। জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ, এইটা করলে আমরা কাকে পাই? আমরা প্রথমেই পেয়ে যাব, দেখো, NNP at market price, GNP at factor cost, both A and B, and GDP at factor cost. আমরা যারা ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি সেখানে তোমরা দেখতে পেয়েছো যে জিডিপি at market price minus indirect taxes or plus subsidies, এই একটা ইকুয়েশন পড়িয়েছিলাম। সেখান থেকে আমরা পেয়েছিলাম জিডিপি at factor cost, জিডিপি at factor cost। ওকে, তাহলে দেখো এখানে কোয়েশ্চেনটা দিয়েছে শুধুমাত্র জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ। এখানে কিন্তু তোমাদেরকে কনফিউজ করার জন্য বলেছে শুধুমাত্র জিডিপি, জিডিপি at মার্কেট প্রাইসটা দেয়নি। তাহলে কি হবে? জিডিপি at ফ্যাক্টর কস্ট। এরপরে আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনে দেখবো হু ইজ দ্য অথর অফ দি বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, যারা ক্লাস করেছো আশা করছি তারা পারবে। উত্তর হবে দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি। ওকে, এরপরে আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3-তে আমরা দেখব, কোয়েশ্চেন নাম্বার 3-তে পেয়েছি জিএনপি ইকুয়ালস টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম, where m means, আমরা এই ইকুয়েশনটা যখন ক্লাসে পড়েছিলাম তখন দেখেছিলাম যে জিডিপি প্লাস এক্স মাইনাস এম, এই এক্স মাইনাস এমটাকে আমরা বলতাম টেকনিক্যালি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে এনফিফা, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। হিয়ার এক্স মিনস বলেছিলাম কি? এক্সপোর্ট। এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, আর এম মানে কি? এম মানে হচ্ছে ইম্পোর্ট। তাহলে দেখো এখানে জানতে চাইছে কোনটা? এম মিনস হোয়াট? এম মিনস হবে ইনকাম আর্নড অ্যান্ড রিসিভড বাই ন্যাশনালস উইদিন দ্য বাউন্ডারিজ অফ ফরেন কান্ট্রিজ। তাহলে উত্তর হবে অপশন এ। এরপরে চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। সেটা হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি a currency with a value that fluctuates a result of the country's political or economic uncertainty is known as। তাহলে এটার উত্তর কি হবে? কোন কারেন্সিটা সবচেয়ে বেশি ফ্লাকচুয়েট করে? সেটা আমরা জানি সফট কারেন্সি। সফট কারেন্সি কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল থাকে এবং এর ভ্যালুটা অলওয়েজ ফ্লাকচুয়েট করে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। কি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। A condition of slow economic growth and relatively high unemployment, economic stagnation accompanied by rising prices is known as। এটা আমরা ক্লাসে পড়েছিলাম স্ট্যাগফ্লেশন বলে। স্ট্যাগফ্লেশনে কি হচ্ছিল? স্ট্যাগফ্লেশনে হচ্ছিল ইনফ্লেশন একটা রেট অফ পার্সেন্টেজে ছিল। আমরা জানি ইনফ্লেশন যদি ইকোনমিতে একটা সার্টেন পার্সেন্টেজে থাকে, আই মিন ক্রিপিং ইনফ্লেশনে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের ইকোনমিতে কিন্তু
এমপ্লয়মেন্ট বুস্ট হয়, তাহলে আমাদের ইকোনমিতে কি বুস্ট হয়? এমপ্লয়মেন্ট বুস্ট হয়। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিতে ইনফ্লেশন থাকছে, তার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট বুস্ট হচ্ছে, তার সাথে সাথে কি বুস্ট হচ্ছে? আনএমপ্লয়মেন্ট বুস্ট হচ্ছে। তাহলে দিস সিচুয়েশন ইজ নোন অ্যাজ, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি স্ট্যাগফ্লেশন, এটাকে আমরা বলে থাকি স্ট্যাগফ্লেশন। ওকে, এই ডিউরিং স্ট্যাগফ্লেশন, এই স্ট্যাগফ্লেশনের সময় ফিলিপস কার্ভের থিওরিটা কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। ডিউরিং স্ট্যাগফ্লেশন ফিলিপস কার্ভ থিওরি উইল নট অ্যাপ্লিকেবল হিয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, industrial industrial sickness due to the managerial incompetence and wrong policies pursued deliberately for want of genuine stake is known as। আচ্ছা, এইটাকে, এই ইন্ডাস্ট্রিয়াল সিকনেসটাকে আমরা কি ধরনের সিকনেস বলতে পারি? এই ইন্ডাস্ট্রিয়াল সিকনেসকে আমরা বলতে পারি জেনুইন সিকনেস। এই ইন্ডাস্ট্রিয়াল সিকনেসকে আমরা বলতে পারি জেনুইন সিকনেস। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 7, সেখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল 2014 the Reserve Bank of India has adopted the new measures of inflation which is known as। তাহলে ইনফ্লেশন মেজার করার জন্য যে নিউ মেজারটা আরবিআই বেছে নিয়েছে এখনো পর্যন্ত টিল নাও, সেই মেজারেই ইনফ্লেশন মাপা হয় আমাদের ইকোনমিতে, সেটাকে কি বলা হচ্ছে? কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখছি কি? হেড কাউন্ট রেশিও, খুব পরিচিত কোশ্চেন। হেড কাউন্ট রেশিও ইজ ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া অ্যাজ আ মেজার অফ। তাহলে হেড কাউন্ট রেশিও ইকোনমি কোন জিনিসটা মাপতে ব্যবহার করা হয়? সেটা হবে পভার্টি। পভার্টি মানে দারিদ্রতা। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 9, এক্সিস্টেন্স অফ হিউজ ব্ল্যাক মানি ক্রিয়েটস। ইকোনমিতে যদি ব্ল্যাক মানির একটা হিউজ পরিমাণ এক্সিস্টেন্স থাকে, তাহলে আমরা সেখানে দেখতে পাবো, বা তার কারণ যদি খুঁজতে যাই সেখানে আমরা পেয়ে যাব যে ইনক্রিজিং ইনইকুয়ালিটি অফ ইনকাম। ইনকাম ইনইকুয়ালিটি হলে কিন্তু আমাদের ইকোনমিতে হিউজ ব্ল্যাক মানি তৈরি হয়। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ আমরা দেখছি ইফ উইথড্রল অফ ওয়ার্কার। এই কোশ্চেনটা কিন্তু বহুবার বিভিন্ন এক্সামে এসছে, একটুখানি ভালো করে খেয়াল করবে। ইফ উইথড্রল অফ আ ওয়ার্কার ফ্রম এমপ্লয়মেন্ট ডাজন্ট ক্রিয়েট এনি আউটপুট লস, দিস সিচুয়েশন ইজ নোন অ্যাজ। ধরো একটা কাজ, সেই কাজের থেকে আমি ম্যান পাওয়ারকে রিডিউস করছি, এই ম্যান পাওয়ারকে রিডিউস করার ফলে আমার আউটপুটে কোনো লস আসছে না। তাহলে একটা কাজের জায়গা থেকে যদি আমি ম্যান পাওয়ারকে রিডিউস করি, তা সত্ত্বেও আমার আউটপুটে কোনো লস আসছে না, তখন সেটাকে বা সেই ধরনের আনএমপ্লয়মেন্টকে সেটাকে আমরা কি বলবো? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এই কোশ্চেনটা আর একটা ভাবে দিতে পারে যে এমপিএল, যারা ক্লাস করেছো তারা এটার সাথে খুব পরিচিত। এমপিএল, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ ইকুয়ালস টু 0 when, কখন হবে? যখন ইকোনমিতে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট রিফ্লেক্ট করবে, যখন ইকোনমিতে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট রিফ্লেক্ট করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। 11-এ আমরা দেখতে পাচ্ছি মেরিট গুডস আর দোজ গুডস ইন হুইচ। মেরিট গুডসটা কি? মেরিট গুডসটা হচ্ছে যে যেটা পার্সোনাল বেনিফিটের থেকে সোশ্যাল বেনিফিট যার অনেকটা বেশি আছে। তাহলে অপশন এ তে দেখো কি বলছে? দ্য সোশ্যাল বেনিফিট ইজ মাচ গ্রেটার দ্যান দি সাম অফ প্রাইভেট বেনিফিট টু ইন্ডিভিজুয়াল কনজিউমার্স। তাহলে অপশন এ হবে কি উত্তর? মেরিট গুডস আর দোজ গুডস ইন হুইচ। তাহলে উত্তর কি হচ্ছে? অপশন এ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 12, ফিসকাল ড্র্যাগ। ফিসকাল ড্র্যাগ, এই ফিসকাল ড্র্যাগ কথাটার মানে কি? ইনফ্লেশন আমাদের ইকোনমিতে যখন ইনকামকে পুশ করছে, ঠিক সেই তার সাথে সাথেই ফিসকাল ড্র্যাগের মাধ্যমে তাদেরকে কি করা হচ্ছে? তাদেরকে হাইয়েস্ট ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আনা হচ্ছে। তাদেরকে কোথায় আনা হচ্ছে? হাইয়েস্ট ট্যাক্স ব্র্যাকেটের আন্ডারে আনা হচ্ছে।
তাহলে অপশন এ তে দেখো কি বলছে, আ সিচুয়েশন ওয়্যার ইনফ্লেশন পুশেস ইনকাম ইনটু হাইয়ার ট্যাক্স ব্র্যাকেট, ইনটু হাইয়ার ট্যাক্স ব্র্যাকেট ক্রিপ। ক্লিয়ার? তাহলে অপশন এ ফিসকাল ড্র্যাগ ইমপ্লাইজ, অপশন এ তে কি বলা হচ্ছে, a situation where inflation pushes income into higher tax bracket creep। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 12 এর উত্তর কি হলো? অপশন এ। এরপরে আমরা দেখব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এ কি, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ইজ মেজার্ড বাই, ন্যাশনাল ইনকাম মেজার করা হয় ইন্ডিয়াতে কোন অর্গানাইজেশনের মাধ্যমে? উত্তর হবে কিন্তু সিএসও। ঠিক আছে? আর কারেন্টলি প্রেজেন্টলি যদি কোশ্চেনটা দেয় এরকম কোশ্চেন দেখতে পাবে অপশনে একটা ছোট্ট চেঞ্জেস আসছে, ওরা বলবে এনএসও, কারণ বর্তমানে সিএসও নামটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে কি এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 14, ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স। এই ডিএ এর সাথে আমরা সবাই খুব পরিচিত, ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স। এই ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স ক্যালকুলেট করা হয়, এই ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স ক্যালকুলেট করা হয় কোন মেথডসে বা কোন ইন্ডেক্সের মাধ্যমে? সেটা আমরা পড়েছি ক্লাসে, বহুবার পড়িয়েছি। এটা কি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই। মোর স্পেসিফিক্যালি সিপিআই আইডব্লিউ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, সিপিআই আইডব্লিউ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। তাহলে ডিয়ারনেস অ্যালাউন্স ক্যালকুলেট করা হচ্ছে কোন বেসিসে বা কোন মেথডস এর মাধ্যমে, কোন ইন্ডেক্সের মাধ্যমে? সেটা হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অ্যান্ড মোর স্পেসিফিক্যালি যদি অপশনে দিয়ে দেয় সিপিআই আইডব্লিউ, সিপিআই এডব্লিউ বা পার ক্যাপিটা ইনকাম, স্ট্যান্ডার্ড অফ লিভিং কোনটা, তখন বলবে সিপিআই আইডব্লিউ। ঠিক আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স তোমার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। তাহলে সিপিআই আইডব্লিউর মাধ্যমে আমরা ডিয়ারনেস অ্যালাউন্স কে ক্যালকুলেট করতে পারি। এখানে অপশনে যেহেতু সিপিআই আইডব্লিউ দেওয়া নেই, শুধুমাত্র দেওয়া রয়েছে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাই আমরা 14 এর আনসারটা অপশন সি করলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি বাই আ কান্ট্রি ইজ মিন্ট টু লিড টু, আমাদের কারেন্সিটা, আমাদের কারেন্সিটা যে ডিভ্যালু করে রাখা আছে, আমাদের কারেন্সিটা যে ডিভ্যালু করে রাখা আছে তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে এক্সপোর্টকে প্রমোশন করা, এক্সপোর্টকে প্রমোশন করা। দেখো এখানে অপশন কিন্তু কি কি দেওয়া রয়েছে, এক্সপ্যানশন অফ ইম্পোর্ট ট্রেড, প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন, এক্সপ্যানশন অফ এক্সপোর্ট ট্রেড। অপশন 4 এ দেওয়া রয়েছে অল অফ দি অ্যাবভ অপশনস। তাহলে ওপরে সমস্ত অপশনই কারেক্ট বলছে। তাহলে আলটিমেটলি উত্তরটা দাঁড়াবে কি? আলটিমেটলি উত্তরটা দাঁড়াবে প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন, প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন। ওকে, ইম্পোর্টে সাবস্টিটিউট করতে হবে। আর কি, এক্সপ্যানশন অফ এক্সপোর্ট ট্রেড, মানে এক্সপোর্টকে বাড়াতে হবে বা এক্সপোর্ট প্রমোশন। তাহলে ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, কারেন্সিকে ডিভ্যালু করে রাখার জন্য যে মূল দুটো কারণ, সেটা কি, ইম্পোর্ট সাবস্টিটিউট করে এক্সপোর্ট আনতে হবে এবং এক্সপোর্টকে বাড়াতে হবে। ওকে, তাহলে কারেক্ট আনসার কি, অপশন বি 2 and 3। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাবো পভার্টি ইন লেস ডেভেলপড কান্ট্রিজ লার্জলি ডিউ টু, লেস ডেভেলপড কান্ট্রিতে আমরা পভার্টিটা দেখতে পাচ্ছি কেন সবচেয়ে বেশি? কারণ হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি হচ্ছে। কারণ কি, ইনকাম ইনইকুয়ালিটি হচ্ছে কারণ একটা সেক্টরের কাছে প্রচুর পরিমাণে অর্থ চলে যাচ্ছে আর একটা সেক্টরের কাছে একদমই অর্থ থাকছে না। এই ইনকাম ইনইকুয়ালিটির জন্য কিন্তু আমরা লেস ডেভেলপড কান্ট্রিগুলোতে বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে আমরা পভার্টি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে উত্তর কি হলো? উত্তর হলো অপশন বি, ইনকাম ইনইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটি। ওকে, এরপরে কি, এরপরে আমরা দেখতে পাবো কোয়েশ্চেন নাম্বার 17, which of the following constitutes a capital account in the balance of payment? যারা ক্লাসে ব্যালেন্স অফ পেমেন্ট করেছো তারা জানো ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কি কি আসে, ইনভেস্টমেন্ট অ্যান্ড বরোইংস আসে, ইনভেস্টমেন্ট অ্যান্ড বরোইংস আছে। তাই আমরা এখানে দেখতে পেয়েছি কি কি অপশন রয়েছে, দেখো ফরেন লোন,
পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই, অপশন ডি তে রয়েছে অল অফ দিস। তাহলে উত্তর কি হবে? অল অফ দিস হবে, অপশন ডি হবে উত্তর। কারেক্ট আনসার কি? অপশন ডি, অল অফ দিস। আর উত্তরগুলো কি কি? ফরেন লোনস প্লাস পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, the service sector the most developed and modern economic activity is। তাহলে in the service sector the most developed and modern economic activity is, আমরা সার্ভিস সেক্টরকে দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কোয়াটারনারি আর একটা হচ্ছে কুইনারি। ওকে, তো ইকোনমিতে বলা হয় মোস্ট অ্যাডভান্স অ্যান্ড ডেভেলপ বা মোস্ট মডার্ন অ্যান্ড ডেভেলপ ইকোনমিক অ্যাক্টিভিটি হয় সার্ভিস সেক্টরের। কোন সেক্টরে? সেটা উত্তর হবে কুইনারি সেক্টরে। এই রকমের একটা কোয়েশ্চেন কিন্তু WBCS প্রিলিমস 2023 তে এসেছিল। ওকে, তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ যারা বাজেটের ক্লাসটা ফলো করেছো বা বাজেটের কনসেপ্ট নিয়ে যখন আলোচনা করতে এসেছিলাম সেই ভিডিওসটা দেখেছো, তারা এই উত্তরটা কিন্তু করতে পারবে। ফ্রম ইউনিয়ন বাজেট ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ম্যাক্সিমাম ট্যাক্স রেভিনিউ আর্নস ফ্রম হুইচ ট্যাক্স। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এর বাজেটে ম্যাক্সিমাম ট্যাক্স রেভিনিউ আর্ন করেছে কোন ট্যাক্স থেকে? সেটা কি হবে? ইনকাম ট্যাক্স। উত্তর কি হলো? ইনকাম ট্যাক্স। আর সেকেন্ড হাইয়েস্ট ট্যাক্স রেভিনিউ আর্ন করেছে কোন ট্যাক্স থেকে? সেটা হবে জিএসটি। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 20-তে। এরপরে আমরা আসছি কোথায়? কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-তে কি বলছে? which committee's recommendation the railway budget merged with the general budget। তাহলে ইউনিয়ন বাজেটটার সাথে যে রেলওয়ে বাজেট মার্জ হয়ে যাচ্ছে, ওকে, সেটা কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল? মার্জড হওয়াটা মার্জড হয়েছিল বিবেক দেবরয় কমিটির আন্ডারে কি হয়েছিল? রেলওয়ে বাজেটটা জেনারেল বাজেটের সাথে মার্জ হয়ে গেছিল। আচ্ছা, এই অ্যাকর্ড কমিটির সাথে বা এই অ্যাকর্ড কমিটির রেকমেন্ডেশনে জেনারেল বাজেট আর রেলওয়ে বাজেটটা আলাদা হয়ে যায়, ক্লিয়ার? তাহলে জেনারেল বাজেট এন্ড রেলওয়ে বাজেটটা মার্জ হয়েছে কোন কমিটির রেকমেন্ডেশনে? বিবেক দেবরয় কমিটির রেকমেন্ডেশনে। আর জেনারেল বাজেটটা আর রেলওয়ে বাজেটটা আলাদা হয়ে গিয়েছিল কোন কমিটির রেকমেন্ডেশনে? সেটা হচ্ছে অ্যাকর্ড কমিটির রেকমেন্ডেশনে। ওকে, এরপরে আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে বলছে which of the following expresses the Maslow's motivation theory। ম্যাসলোজ মোটিভেশন থিওরিতে কি কি বলা আছে? ম্যাসলোজ মোটিভেশন থিওরিতে বলা রয়েছে বেসিক হিউম্যান নিডস দরকার এবং সেটা হায়ারার্কির একদম ওপরে থাকবে, বেসিক হিউম্যান নিডস। তাহলে দেখো অপশন বি অ্যান্ড অপশন সি তো কি বলছে? why people are driven by particular needs where human needs are arranged a hierarchy। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে অপশন ডি। উত্তরটা কি হচ্ছে? অপশন ডি, অনলি বি অ্যান্ড সি। ওকে, তাহলে উত্তরটা কি হচ্ছে? অপশন ডি, অনলি বি অ্যান্ড সি। এরপরে আমরা আসছি which inflation measure total inflation within an economy। তাহলে আমাদের ইকোনমিতে টোটাল ইনফ্লেশন মেজার করে এই যে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোন ইনফ্লেশন? টোটাল ইনফ্লেশন মেজার করছে আমাদের ইকোনমিতে হেডলাইন ইনফ্লেশন। কোনটা? হেডলাইন ইনফ্লেশন। তাহলে আমাদের ইকোনমিতে টোটাল ইনফ্লেশন মেজার করে কোন ইনফ্লেশন? হেডলাইন ইনফ্লেশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 23, functional theory of resources was propounded by। এই ফাংশনাল থিওরি অফ রিসোর্সেস কে আমাদেরকে দিয়েছিলেন? জিমারম্যান।
জিমারম্যান। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাব 24। 24 এর কোয়েশ্চেনে কি বলছে? 24 এর কোয়েশ্চেনে বলছে বলবন্ত রায় মেহতা কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড। এই বলবন্ত রায় মেহতা কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড কোন কাজের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল? অপশন এ তে বলছে টু এক্সামিন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, টু ফর্মুলেট ন্যাশনাল সিকিউরিটি পলিসি, টু ফর্মুলেট চাইল্ড ওয়েলফেয়ার প্রোগ্রাম, টু ফর্মুলেট লেবার ওয়েলফেয়ার প্রোগ্রাম। তাহলে উত্তর হবে অপশন এ, টু এক্সামিন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওকে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা একটু নতুন ধরনের কোশ্চেন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে কি? আরবিআই বলছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানেটা কি। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আরবিআই বলেছে যাতে রুরাল এরিয়া, আরবান এরিয়া এবং যাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি কম তাদেরকে যাতে টাইমলি আমরা ফাইন্যান্সিয়ালি লিটারেট করতে পারি বা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড করতে পারি, সেই ইনিশিয়েটিভটাকে আমরা বলছি কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ওকে, তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? উত্তর হবে greater consumer protection for newly included customers. Option A, right. Option B, an easily accessed and speedy grievance redressal processing currency. Option B, right. And option C হচ্ছে expanded efforts on financial literacy. Financial literacy. তাহলে অপশন সি ও কারেক্ট। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। উত্তর হচ্ছে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। রিসেন্টলি এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেটাকে যাতে আরো বেশি করে প্রমোট করা হয় তার জন্য আরবিআই একটা পোর্টাল খুলেছে। সেই পোর্টালটার নাম হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি, এই অন্তর্দৃষ্টি বলে একটা পোর্টাল আরবিআই খুলেছে। সেই পোর্টালের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আরো বাড়বে বলে আরবিআই মনে করছে। ওকে, সো নেক্সট কোশ্চেন 26, ইন্ডিয়া জিডিপি ইজ হায়ার দ্যান জিএনপি। ইন ইন্ডিয়া জিডিপি ইজ হায়ার দ্যান জিএনপি। তাহলে আমরা যখন ক্লাসে পড়েছিলাম, ক্লাসে আমরা এই ইকুয়েশনটা বারবার দেখেছি। এটাকে আমরা কি বলছিলাম? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এন ফিফা। ওকে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এখানে কোশ্চেনটা কি দিয়েছে? বলছে জিডিপি ইজ গ্রেটার দ্যান জিএনপি। তাহলে মাথায় রাখতে হবে যখন এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড নেগেটিভে আসবে, তাহলে যখন এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা এনফিফাটা নেগেটিভে আসবে তখন কিন্তু কি হবে? জিডিপি ইজ গ্রেটার দ্যান জিএনপি হবে। ওকে, তাহলে অপশন সি তে কি বলা রয়েছে? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইজ ইন নেগেটিভ। তাহলে এটা কারেক্ট আনসার কি? 26 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, দ্য নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইজ ইন নেগেটিভ। আচ্ছা, 27 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে দেখতে পাচ্ছি অ্যাজ দ্য ব্যাংকার্স ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক রিকোয়ার্স এভরি শিডিউল ব্যাংক টু মেইনটেইন। তাহলে রিজার্ভ ব্যাংকের আওতায় যে ব্যাংকগুলো রয়েছে, ওকে, যে সমস্ত কমার্শিয়াল ব্যাংক বলো বা শিডিউল কমার্শিয়াল ব্যাংক বলো যারা রয়েছে, তাদেরকে একটা রিজার্ভ ফান্ড মেনটেন করতে হয় বা তাদেরকে একটা রিজার্ভ মেনটেন করতে হয় উইথ দ্য সুপারভিশন অফ আরবিআই। আরবিআই সুপারভিশনে থেকে তাদেরকে একটা ফান্ড মেনটেন করতে হয়। সেই ফান্ডটাকে আমরা কি বলি টেকনিক্যালি? সেই ফান্ডটাকে আমরা বলি সিআরআর, মিনস ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও। ওকে, তাহলে অপশন এ তে কি দেওয়া রয়েছে দেখো? ক্যাশ রিজার্ভ উইথ ইট, গোল্ড রিজার্ভ উইথ ইট, গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ উইথ ইট, গোল্ড অ্যান্ড ক্যাশ রিজার্ভ উইথ ইট। তাহলে উত্তর কিন্তু কি হবে? অপশন এ। অপশন এ হবে উত্তর, ক্যাশ রিজার্ভ উইথ ইট। ওকে,
নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 28, সেখানে বলছে দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম, দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং, দ্য মিনিমাম নিডস প্রোগ্রামটা কোন 5 ইয়ার প্ল্যানে, কোন 5 ইয়ার প্ল্যানে ইন্ট্রোডিউস করানো হয়েছিল? সেটা হবে 5th 5 ইয়ার প্ল্যান। তাহলে কারেক্ট আনসার কি হচ্ছে? অপশন সি, 5th 5 ইয়ার প্ল্যান। নেক্সট কোশ্চেন নাম্বার 29, নেক্সট কোশ্চেন নাম্বার 29, সেখানে কি বলা হচ্ছে? which of the following was the basic objective of the 12th 5 year plan? তাহলে 12th 5 year প্ল্যানের বেসিক অবজেক্টিভ কি ছিল? 12th 5 year প্ল্যানের বেসিক অবজেক্টিভ কি ছিল? 12th 5 year প্ল্যানের বেসিক অবজেক্টিভ ছিল ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 29 এর কারেক্ট আনসার কি হলো? অপশন ডি, ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। এটা হচ্ছে 12th 5 year প্ল্যানের অবজেক্টিভ। কোশ্চেন নাম্বার 30, একদম লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন চলে এসেছি। সেটা কি? হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড, who has been recently appointed as the chairman of the 16th Finance Commission, 16th Finance Commission? ওকে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এর মধ্যেও আসতে পারে। তাহলে হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য 16th ফিনান্স কমিশন? সেটাকে, সেটা হবে অপশন এ, অরবিন্দ পানাগাড়িয়া। ওকে, চলো তাহলে আজকের এই অবধি থাকলো। 30টা কোশ্চেন আমরা করলাম ইকোনমিক্স থেকে। তো ফার্দার যদি আরো এরকম ভিডিও দেখতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।